ইফ ফাংশনটা কি? ইফ ফাংশন হলো এক্সেলের একটা লজিক্যাল ডিসিশন মেকিং ফাংশন। এখানে লজিক্যালি কাজ করে, ট্রু এবং ফলসের উপর নির্ভর করে ফলাফলকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা হয়। সিনট্যাক্সটা দেওয়া আছে, মানে কি এই ইফ এর মধ্যে এই পেজটা শুধু ইফ ফাংশন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটারই ডিটেলস দেওয়া আছে, শুধু ইফ ফাংশন ইফ এর উপরে। মোটামুটি এখানে ভিতরে যদি আপনি এই ইফ এর সম্পর্কে শুধুমাত্র এই একটা পেজ যদি ফলো করেন, তাহলে ইফ রিলেটেড সমস্ত কাজ এখানে পেয়ে যাবে, সব ধরনের সূত্র এবং ব্যাখ্যা। যেমন মনে করেন আপনার নর্মাল যে লজিক ছোট থেকে নর্মালি ইফ থেকে ইফ লজিক টেস্ট ভ্যালু এবং ভ্যালু ইফ, এখানে ভিতরে লজিক টেস্টের ভিতরে কি, যেমন এটা এই A1, আপনারা এগুলো প্র্যাকটিস করে একটু দেখবেন। এটা ছকে কি, যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। তবে একবার আপনাকে এই ব্যাপারে প্র্যাকটিস করতে হবে। এবং এখানে সূত্র দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে সুন্দরভাবে মার্ক দিয়ে এবং এক্সাম্পল সহকারে দেওয়া আছে, টেবিল ধরে করা আছে। যদি বুঝতে না পারেন অথবা তাইলে আমি লাইভ এক্সাম্পল দিয়ে করে দেখাই দিয়ে বুঝিয়ে দেব। তবে একবার নিজে একটু দেখেন। যেমন দেখেন আমি যেটা বলতেছি যে এরপরে যেমন আমি এখানে কি বলছে, লজিক টেস্ট। লজিক টেস্টটা মানে কি, এখানে সে টেস্ট করে কার সাথে, A1 কি, A1 হচ্ছে আমাদের এক্সেলের একটা, আমি একটা একটু বর্ণনা দিয়ে বুঝাই। এখানে দাঁড়ান, এখানে এক্সেল এক্সেল এক্সেলের মধ্যে আমি একটু এক্সেলে যারা একটু নতুন বা একটু কম পিছনে আছেন তাদের জন্য, যারা এক্সপার্ট এক্সেলে অনেক আছেন, আমার চেয়ে অনেক ভালো জানেন, আমি এক্সেল তো ভালো পাই না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য যতটুকু আমি দেখি এতটুকুই। দেখেন এখানে কি আছে, একটা ছকাকার ঘর আছে প্রশস্ত, এটাকে আমরা এক্সেল বলতেছি। এর ক্ষেত্রে একটা কলাম থাকতেছে ও রো থাকতেছে। এই প্রতিটা কি, এটা কি বলি আমরা, সেল বলি। এই প্রতিটা সেলে একটা করে অ্যাড্রেস থাকে। যেমন এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে কি E5, এটা কি B2, প্রথমে কলাম পরে রো এর নাম্বার, এটা অ্যাড্রেস কি E13। যদি আমরা অনেকগুলি সেলকে যখন মার্জ সেল করি, একসাথে করে ফেলি, একসাথে করলে তাহলে এইটার অ্যাড্রেস কি হবে, এখানে সাথে অনেকগুলি কলাম অনেকগুলি রো সে টাচ করছে, এই ক্ষেত্রে এর অ্যাড্রেস হবে কি, দেখেন E6, মানে হচ্ছে ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো। তখন এই সেলটা হয়ে গেছে অনেকগুলি সেলের নেতৃত্ব দিচ্ছে ফার্স্ট সেলটা, ফার্স্ট সেলটা এই পুরো সেলের অ্যাড্রেস সে ধারণ করতেছে। তাহলে ওই যখন মার্জ সেল করব, প্রথম সেলে যে অ্যাড্রেসটা থাকবে ওইটি হচ্ছে টোটাল মার্জ সেলের অ্যাড্রেস, A6 ছিল। এখন যে সেলটা প্রতিটা সেলে একটা করে অ্যাড্রেস হয়। এখন দেখেন আমাদের এখানে ফর্মুলাতে দেখা যাচ্ছে যে লজিক টেস্ট, লজিক টেস্টে কি হয়, A1, এই A1 হচ্ছে কি একটা সেলের অ্যাড্রেস, সেই সেলের ভ্যালুটা যদি 50-এর চেয়ে বেশি হয়, এখানে বলেছে 50, এই লজিক টেস্টটা হচ্ছে কি এই টেস্টটা করতেছে, এই পয়েন্টটা কমা দেওয়ার পর ভ্যালু ইফ ট্রু, যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে কি হবে, যদি এই টেস্টটার এই ভ্যালুটা যদি সত্য হয় তাহলে এই অংশটাকে প্রদর্শন করবে, আর যদি না হয়ে থাকে, যদি ফলস হয় তাহলে এই অংশটা প্রদর্শন করবে। মানে শর্ত সত্যি হলে যা দেখাবে এখানে এই অংশটা দেখাবে, যেমন এখানে দেখেন, বা দেখাবে বা এই কাজটা সম্পূর্ণ করবে, এই এই অপশন, এই অপশনটা কাজ করবে। যেমন দেখেন ইফ A1 ইজ গ্রেটার দেন কত, 50,000, যদি A1 এর ভ্যালু 50,000-এর বেশি হয় তাহলে A1 ইন্টু 10%, মানে কি হবে, A1 এর যে ভ্যালুটা থাকবে সেটার সাথে 10% যোগ হবে, 10% যোগ হয়ে তারপরে কি, যদি এর চেয়ে কম হয় তাহলে কি হবে, যদি এটা যদি শর্ত যদি ফিল আপ না করে তাহলে A1 ইন্টু 5%, তাহলে হবে 5%। যদি 50,000-এর বেশি যদি A1 এর ভ্যালু হয় তাহলে ইন্টু 10% হবে, তা না হলে ইন্টু 5% হবে। মানে স্যালারি বেশি হলে 10% বোনাস হবে, না হলে 5% বোনাস হবে, এরকম একটা যদি শর্ত আসে। এখন দেখেন যে A1, এই যে আর এই যে সমান সমান সাইনটা, এই ভ্যালুটা যে এই পরিবর্তনটা কোন অনুসারে হবে সেটা,
এখানে দেখেন সমান সমান প্রতিটা ফাংশনের ক্ষেত্রে প্রতিটা ফাংশনের শুরুতে এটা সমান সমান সাইন আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখে থাকি, যেমন আমার এই সেলের ভিতরে ঠিক সেম কাজটা এখানে যে কাজটা করেছে সে একটা কাজ করি A1 এর কথা বলছে। A1 হচ্ছে প্রথম সেলের অ্যাড্রেসটা A1, এই যে এখানে অ্যাড্রেসটা শো করে A1। A1 এর ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে, কত বলছে 5000 50,000। তাইলে আমি এখানে যে বোনাসটা শো করবে আমি মনে করি এই যে ডি তে কাজটা সম্পন্ন হবে। প্রথম সে কি করছে সমান সমান দিতে বলছে, সমান সমানটা আমরা এখানেও লিখতে পারি, এইটা হচ্ছে আমার ফর্মুলা বার, এই ফর্মুলা বারের মধ্যে লিখতে পারি, অথবা এখানে দিয়ে লিখলেও চলবে, সমান সমান দিতে পারি, একই কথা। ইফ সে বলছে ইফ, তারপর বলতেছে ফার্স্ট ব্র্যাকেট দিতে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাতে আমি সিলেক্ট করলে এই অ্যাড্রেসটা আমার এখানে চলে আসতেছে। তারপর ইজ গ্রেটার দেন, তারপর বলছে 50,000, আরে কি লিখলাম এটা, এইটা এইটা তো আমি এখানেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি, একই কথা। এখানে লিখি একটু লেখাটা বেশি স্পষ্ট দেখা যায়। তারপরে কি এটা কমা, তারপরে কি বলছে যে এই দেখেন সিনট্যাক্সটা নিচে শো করতেছে, ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে কি করব, এটার সাথে ইনটু 10%, কমা, যদি এটা সত্যি না হয়ে থাকে তাহলে কি হয়ে যায়, এটা ইনটু 5%। তারপরে কি হবে, ব্র্যাকেট শেষ হবে, ইন্টার। তাহলে কি হয়ে গেছে, আর যদি আমি একটু কমাইয়া দিই তাহলে কি হয় দেখেন, 5000 দিই তাহলে 500 হয়ে গেছে, 10%। যদি 50,000 জায়গায় যদি 5 লাখ দিই তাহলে কি হবে, এই আরো বেশি হয়ে গেছে। আমরা যদি বুঝতে সমস্যা হয় যেমন 5 দিই তাহলে মাত্র 5% হইতেছে, যদি একক দশক শতক সহস্র বেশি দিলাম তাহলে বেশি আসতেছে। আর এখন যদি আমরা ব্যাপারটা এরকম না দিয়ে যদি এখানে যে এরকম শো করে থাকি যে অ্যাড্রেসটার ক্ষেত্রে এটা সিনট্যাক্স দেই, মানে সিনট্যাক্স মানে কি ডাবল কোটেশন দিয়ে দিলাম 10%, এই লেখাটা আমি শো করে দিতে যাচ্ছি, আর না হলে 5%। যখন আমরা সরাসরি কোনো টেক্সটকে প্রদর্শন করতে চাবো তখন আমরা কি করব, ডাবল ব্র্যাকেট দিয়ে দিব, দেখেন 10%। যখন ভ্যালুটা কম হবে তখন আমাদের কি বলছিলাম 5% হওয়ার জন্য। আচ্ছা এখানে মনে হয় ভ্যালুটা, ও এখানে 500 দেওয়া আছে এই জন্যই তো বাড়িয়ে দিই 5%, আর যদি ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে হয়ে গেছে 10%। আচ্ছা এবার আমরা সামনে দিয়ে আবার যাই, এটা এলো যদি সত্যি হয় তাহলে এটা প্রদর্শন হবে, মিথ্যা হলে এটা হবে, যে আমরা যখন ক্যালকুলেশন করতে বলি ক্যালকুলেশন করবে বা এটা করবে। যেমন দেখেন এটা সমান যদি ইয়েস থাকে তাহলে অ্যাপ্রুভড হবে, নো থাকলে রিজেক্ট হবে। আর এখানে ইকুয়াল সমান সমান থেকে ইকুয়াল ইজ গ্রেটার দেন ইজ লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল। এটা ক্ষেত্রে নট ইকুয়াল যদি সমান না হয় তাহলে এই কাজগুলি করবে, এই শর্তটা হচ্ছে শুধু এই অংশটা হবে, বাকি কাজ এখানে হবে। এখন আসে নেক্সট ইফ, আমার অনেকগুলি শর্ত থাকতে পারে, তখন আমরা কি করব, এই যে দেখেন যখন আমরা গ্রেডিং এর কাজ করি তখন কি হয়, যেমন A1 এর পজিশন যদি 80 বা তার চেয়েও বেশি হয় তখন A প্লাস হবে। ইফ যদি এই শর্ত ফিল আপ না করে তখন আবার ইফে চলে যাবে, এই পরবর্তী ধাপতে এই ইফে চলে গেলে কি A1 এর ভ্যালু যদি 60 এর চেয়ে বেশি বা কম সমান সমান হয় তখন এ, যদি এই শর্ত যদি ফিল আপ না করে, দেখেন কতগুলি ইফ, তারপরে ইফ আসতেছে, তারপর হচ্ছে বি অথবা ফেল, যদি কোনো শর্তে ফেল না করে তাহলে ফেল চলে আসবে। এটা হচ্ছে মাল্টি, অনেকগুলি নেক্সটেড ইফ বলা হয়, বা ইফ এর আন্ডার ইফ যেটা বলে মাল্টিপল কন্ডিশন, অনেকগুলি কন্ডিশন, একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তিনটা কন্ডিশন এখানে জাজমেন্ট করতেছে। তো প্রথম কন্ডিশন ফিল আপ হলে এ প্লাস, সেকেন্ড কন্ডিশনে
এ, থার্ড কন্ডিশনে বি, আর না হলে ফেল। ইফ উইথ অ্যান্ড ফাংশন, ইফ থাকবে এবং অ্যান্ড থাকবে, তখন কি হবে? মানে ইফ অ্যান্ড ফাংশন, অ্যান্ড ফাংশনে কি হয়, যে কোনো মানে সবগুলি যদি অ্যাপ্রুভ হয় দেন অ্যাপ্রুভ, আদারওয়াইজ বাতিল। এইখানে দেখেন এই যে অপশনগুলা, এই ফাংশনগুলি আপনি একটা একটা করে ট্রাই করে দেখবেন। যে ফাইনাল সামারি দেখেন, ইফ কন্ডিশন প্লাস ডিসিশন, ট্রু হলে ভ্যালু, ফলস হলে অ্যান্ড অর, কমপ্লেক্স লজিক মানে ইফ এর সাথে আবার আপনার এখানে লজিক কিছু লাগিয়ে দিছে, অ্যান্ড অর মানে হচ্ছে যে কোনো একটা যদি রাইট হয় তাহলেই রাইট, আর অ্যান্ড মানে সবগুলি রাইট হয়ে দিব, নাহলে ফলস, মানে সবগুলি শর্ত যদি ফিল আপ হয় তাহলে হচ্ছে ট্রু, আদারওয়াইজ ফলস। এটা হচ্ছে অ্যান্ড এর শর্ত, অনেকটা গুণের মধ্যে কাজ করে, যে কোনো একটা ভুল মানে ভুল, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা রাইট মানে রাইট, আদারওয়াইজ সবগুলি যদি ভুল হয় তখন রং। জাস্ট কমন এন্ড আনকমন দেখে, আর ওটা হচ্ছে শুধু কমন দেখে এন্ডে। আর নেক্সটেড ইফ জানি অনেকগুলি কন্ডিশন যদি থাকে তখন নেক্সটেড ইফ কাজ করে। আরেকটা হচ্ছে আইএফএস, মডার্ন ক্লিনার ভার্সন। ইফ এস যেটাকে বলে আইএফএস বা ইফ এস, এই ইফ এস এর একটু জিনিসটা দেখি, ইফ এসটা জটিল, অনেক সুন্দর। দেখেন নেস্টেড ইফ এর ক্ষেত্রে কাজ করা ইফ এস এর ক্লিয়ার ফাংশন নেস্টেড ইফ এর বদলে এটা ইউজ করা হয়, এবং এই সূত্রটা দেখেন খুব সুন্দর। দেখেন আইএফএস ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ফার্স্ট লোকেশন শর্ত দিয়ে দিল এ প্লাস, তারপরে a1 ইকুয়াল টু নট ইকুয়াল টু, এটা জাস্ট দেখেন আপনি কম্পেয়ার করেন এই ফর্মুলা আর এই ফর্মুলার দিকে, এটা খুব সহজ একটা ব্র্যাকেট। এখানে দেখেন ব্র্যাকেটের আন্ডারে ব্র্যাকেট 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 অনেকগুলি ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট ইউজ করা হয়েছে, শর্ত ঠিকই আছে, কিন্তু এখানে ভিতরে যেমন এটা এ প্লাস, তারপরে ইফ দেওয়া হয়েছে, আবার লেখা হয়েছে, তারপরে এ অ্যাড্রেস দেওয়া হয়েছে সমান সমান এটা দিয়ে, তারপরে এটা দেওয়া হয়েছে। এখানে দেখেন কি হইতেছে, একদম সহজ সিস্টেম, এ প্লাস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80, তারপরে দেখেন ডাবল কোটেশন দিয়ে আমি এ প্লাস দিয়ে দিচ্ছি, তারপর এটা দিয়ে এ দিয়ে বি, এটা রয়েছে 40, আর না হলে ফেল। এটা চেক করলে এটা হবে, এটা হবে, এটা হবে। যে আইএফএস এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং লেটেস্ট, এটা হচ্ছে ক্লিয়ার সলিউশন, এটা সহজে আপনারা গেটিং সিস্টেমের জন্য খুব ইজি। ইম্পর্টেন্ট নোট, এই নোটটা একটু ফলো করবেন। তো সুইচিং, এটা নরমালি সুইচিং ফাংশন বলা হয়, এই জন্য বলা হয় আইএফএস, মানে সুইচের এসটা যদি এটা শর্ত না ফিল আপ করে সুইচ করে এটাতে যাবে, এই শর্ত ফিল আপ হলে না হলে সুইচ করে এটাতে যাবে, এই শর্ত ফিল আপ হলে সুইচ করে এটাতে যাবে। সুইচ মেথডে আইএফএস বলা হয় আর কি, এস সেট করা হয়েছে। তবে প্রথম দিকে এই আইএফএস ছিল না, পরবর্তীতে এটা ইমপ্রুভ করছে, মডার্ন অল্টারনেটিভ ফাংশন হিসেবে ইউজ করতেছে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলি আছে, যে টু ডে বিভিন্ন ধরনের ফাংশন আছে, এগুলো একটা করে একটু প্র্যাকটিস করবেন, তাহলে সবচেয়ে বেশি কাজে লাগবে। ইফ ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সটে আমরা আসি, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের দিয়ে দেওয়া আছে। নেক্সট এবার আসি আমি কিসে, লুকআপ, লুকআপ দিলে আছে, লুকআপ আছে, দেখেন এক্সেল লুকআপ, এটাও ইম্পর্টেন্ট। দেখেন একটি টেবিলের প্রথম কলামের ভ্যালু খুঁজে সেই রো থেকে অন্য কলামের ডাটাকে এনে দেয়া, মানে আপনার একটা টেবিল আছে, এই টেবিলের প্রথম রো, যেমন মনে করেন যে আমি এখানে আছে, এখানে দেওয়াই আছে, যেমন দেখেন এখানে আইডি, নেম এবং স্যালারি। এখন শুরুতে আমাদের আইডি আছে, তো প্রথম কলামের এই আইডি ধরে আমি কি করব, ভিতর থেকে স্যালারি বা নাম আমি বাহির করবো, অথবা স্যালারি নাম দুইটা বাহির করে নিয়ে আসবো, কল করে নিয়ে আসবো। এই কল করার যে সিস্টেমটা, এটাকে বলা হয় লুকআপ। এখন লুকআপ দুই ধরনের আছে, ভি লুকআপ অথবা এক্স লুকআপ। এখন আগে আমরা বুঝি ভি লুকআপ আর এক্স লুকআপটার মধ্যে পার্থক্যটা কি। ফিচার দ্য ডিক্লারেশন লেফট অর রাইট অনলি এনি ডিরেকশন। যদি আমরা ভি লুকআপটা মূলত হচ্ছে ওল্ড ভার্সন, ওল্ড মেথড, আর এক্স লুকআপটা হচ্ছে লেটেস্ট মেথডে কাজ করে, আমাদের লেটেস্ট যে ভার্সনগুলোতে কাজ করে থাকে। তো ভি লুকআপে কি হচ্ছে লেফট থেকে রাইটে যেতে পারে, কিন্তু এক্স লুকআপে এনি ডিরেকশন এসে কাজ করে, কোনো লেফট রাইট কোনো সিস্টেম নেই। তারপর দেখেন কলাম রেফারেন্স নাম্বার দিয়ে শুধু ডিরেক্ট রেঞ্জ, সরাসরি রেঞ্জ ধরে কাজ করে, এত থেকে এত পর্যন্ত সে চেক আপ করবে, কাজ করবে। আর এরর হ্যান্ডলিং এর জন্য যে ভি লুকআপে কোনো এরর হ্যান্ডলিং নেই, এখানে হচ্ছে কি ইয়েস ইফ নট ফাউন্ড, যদি না পায় তাহলে এরর মেথড নিয়ে কাজ করা যায়। ফ্লেক্সিবিলিটি লো, এটা হচ্ছে হাই ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে মডার্ন
এক্সেল মানে নতুন এক্সেল এসে রেকমেন্ডেড, মডার্ন এক্সেল এসে ওল্ড ভার্সনের জন্য রেকমেন্ডেড। এই দুইটার মধ্যে নরমালি শুধু এক্স লুকআপে এখন কাজ করে, দুইটাতে একই ফাংশনে কাজ করে, জাস্ট নতুনটার ক্ষেত্রে সুবিধা এক্স লুকআপ এই সুবিধাগুলি আছে। এখন দেখেন ফর্মুলা সিস্টেম বা সিনট্যাক্স অনেকটা সব সেম। এবার ভি লুকআপের ক্ষেত্রে দেখেছে লুকআপ ভ্যালু, যে আমরা যে আইডি বা যে পয়েন্টটা ধরে মার্কিং করে কাজ করব সেটা, এবং টেবিল অ্যারে, টোটাল টেবিল অ্যারেটা হয়, এবং কলাম ইন্ডেক্স নেম রেঞ্জ অফ লুকআপস। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। এখন সামনে আমরা এক্সিকিউশন একটা দেখি। দেখেন আমাদের এটা টেবিল আছে, এই টেবিলের ভিতরে আইডি আছে, নেম আছে, স্যালারি আছে। এখানে দেখেন আইডি ভিতরে 101, এই পয়েন্টটাকে আমরা ধরবো, এইটা হচ্ছে 101 যে ভ্যালু লুকআপ দিয়ে 101 ধরে A2 ইন্টু C4, A2 থেকে C4 পর্যন্ত সে খুঁজবে। খুঁজে এই রো এর থেকে, মানে যেই রো এর মধ্যে 101 আছে তার আন্ডারে A2 মনে করে এটা, তারপর এখান থেকে C4, তার থেকে 2 নাম্বার কলামে যেটা আছে সেটাকে সে নিয়ে আসবে। তাহলে 2 নাম্বারে কে ছিল? রহিম ছিল। সেই রহিম লেখাটা নিয়ে আসবে। যদি সেখানে না পাইতো তাহলে কি করবে? ফলস দিত। যেহেতু 2 নাম্বারে ডাটা আছে তাই রহিম পাইছে, রহিমকে নিয়ে আসছে এখানে, এটাই বোঝানো হয়েছে এই ফর্মুলা অনুসারে। তো এই যে একটু প্র্যাকটিস করে দেখবেন, এখানে অনেকগুলো সবগুলি সিস্টেম এবং ফুল অ্যাব্রিভিয়েশন সুন্দরভাবে দেওয়া আছে। এটা আপনাদের যদি শিক্ষকতা করেন বা না করেন, যদি চাকরির ক্ষেত্রে আপনি যদি এই এক্সেল ভালো জানেন তাহলে আপনাকে সবাই নমনম করবে। যত ভালো জানেন সবাই আপনার কাছে আসবে, আপনাকে প্রাধান্য দিবে, প্রাধান্য পাবে। খুবই ইম্পর্টেন্ট এক্সেলটা জব ক্ষেত্রে। এখন আপনার স্টুডেন্ট ক্ষেত্র শেষ হয়ে গেছে, এখন আপনার জব প্রফেশনাল লাইফে চলে আসছে, এই ক্ষেত্রে আপনার খুবই এক্সেলটা প্রয়োজন। এই জন্য আমি আচ্ছা কি জানি দিচ্ছে একটা ছবি, স্যার আমাদের কি সবগুলো পিডিএফ কি দেবেন গ্রুপে? দেয়া আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমার হোয়াটসঅ্যাপে, অ্যাকচুয়ালি গ্রুপে গেলে আমি দেখতে পাই না। আপনি কোন গ্রুপে আছেন? গ্রুপের নাম বলেন। আইসিটি ব্যাচ 26 কম্পিউটার টেকনোলজি। আপনি কি দেখতেছেন গ্রুপে? এই গ্রুপে আছেন? হ্যাঁ ওই গ্রুপে আছি, কিন্তু আমি উপরেরটা দেখতে পাই না, উপরের কোনো কিছু। ও ক্লাস আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি তাহলে পরে জয়েন করেছেন। এই যে গ্রুপটা দেওয়া আছে এখানে, আর আমি এখনই গ্রুপটা আবার শেয়ার দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। হ্যাঁ ওটা একটু কি করে দেন, তাহলে আমি এইগুলো ডাউনলোড করে হ্যাঁ নিতে এবার পারবো। দেখেন, এখন পেয়ে যাবেন। ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, কম্পিউটার ফান্ডামেন্টাল, এবার আচ্ছা, তো এগুলি একটু ভালোভাবে দেখেন। আর যেটা হচ্ছে কে জানি মেসেজটা কি দিছে, দেখতেছি না। ও সরি, টিচার্স গ্রুপে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই, আপনার একটু মাইকটা একটু বন্ধ রাখেন, আপনার নয়েজ আসতেছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ জাভেদ ভাই বলেন। হ্যাঁ হুম, শুনতে আর পাচ্ছি। ওই যে প্রশ্নগুলো এখন সলিউশন দিচ্ছেন বা বোঝাচ্ছেন আমাদের, ওটা কি স্যার পিডিএফ আকারে আমাদের গ্রুপে দেওয়া হবে স্যার? কোশ্চেনের ওই যে পিডিএফ আকারে, হ্যাঁ 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 পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, একটু পরে পেয়ে যাবেন। আমি হ্যাঁ ক্লিয়ার করে রাখছি অনেকগুলি কোশ্চেন। আসলে আজকে ক্লাস হওয়ার কথা ছিল, আইসিটি ওটা হওয়ার স্যার কথা ছিল, হওয়ার কথা ছিল অন্য ক্লাস, ওই জন্য একটু হেরফের হয়ে গেছে। তখন আমি আবার এই ওনার শিটগুলি আপনার পরবর্তী, জন্য রেডি করছিলাম। বলেন বলেন বলেন। হ্যাঁ ধন্যবাদ স্যার। মানে বলতেছি যখন পিডিএফ আকারে দিবেন আমাদের, তখন আমাদের হ্যাঁ জন্য ভালো হবে জিনিসটা। আমরা হ্যাঁ হ্যাঁ এই পিডিএফ। সূত্রগুলো আছে, এই সূত্র এক্সেলের মানে স্যালারি শিট বা রেজাল্ট এগুলো আমাদের। না এক্সেলে এই জিনিসগুলা, না না এটা তো পিডিএফ আকারে দেওয়া আছে আপনাদের। স্যার আর আমাদের এই ক্লাসগুলো কোথায় পাবো স্যার? জি স্যার, ধন্যবাদ আচ্ছা, স্যার। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে দেখেন, আপনাদের যে গুগল ড্রাইভে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে।
আমি আপনাদের বলতেছি এখন অলরেডি এই পিডিএফ গুলো আপনাদের যে গুগল ড্রাইভে যে লিংকটা শেয়ার করা আছে, এই গুগল ড্রাইভে লিংকটাতে শেয়ার করলে আপনি যে ক্লিক করলে এই অংশটা চলে আসবে। এখানে আসার পরে এখানে আপনি দেখবেন এই যে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আমি ওই লিংকটাই ওপেন করেছি। থ্যাংক ইউ। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার সবগুলো চলে আসছে। আর যে শীটগুলি আমি যেগুলি দিয়ে বলতেছি এগুলিও আজকে দিয়ে দিয়েছি, যে এক্সেল লুকআপ, এই যে ইফ দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম, এবং এক্সেলের যে ফাংশনগুলি এগুলি উল্লেখ করে দিয়েছিলাম। আরেকটা আছে শুধু ডেট দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট যেগুলি আছে এগুলি দেওয়া আছে ইন্ডিভিজুয়াল শীট আকারে, এবং আরো প্রয়োজনে আরো কয়েকটা যেগুলি সবচেয়ে বেশি ইউজেবল, বেশি প্রয়োজন হয় ওইগুলি আর কি, এসেনশিয়াল। এটা হাজার হাজার আছে, ঠিক আছে, যেগুলি হইলে আপনাদের সব মোটামুটি সব কাজ হয়ে যাবে। যেগুলি অলরেডি দেওয়া আছে এগুলি দিয়ে মোটামুটি আপনার 90% কাজ হয়ে যাবে। শুধু ম্যাক্রোটা যেটা আছে, ম্যাক্রোর কিছুটা দেওয়া হয়নি, ম্যাক্রো শীটটা ম্যাক্রো আপনাদের দিয়ে দিব, এবং ম্যাক্রোর ভিতরে যে কয়েকটা কাজ ইউজ করা হয় বেশি, ওইগুলি ওই কয়েকটা ম্যাক্রো তৈরি করে আপনাদের এখানে দিয়ে দিব, একদম তৈরি করে। যেমন মনে করেন যে একটা ম্যাক্রো সবচেয়ে বেশি আমরা বাঙালিরা ইউজ করে থাকি, সেটার মধ্যে 1 নাম্বার ম্যাক্রো হচ্ছে কি, যেমন আপনারা যখন ওয়ার্ডে লিখে থাকেন, মানে ওয়ার্ড মানে কি নাম্বার লেখেন, অটোমেটিক্যালি সেটা ইনওয়ার্ডে কনভার্ট হয়ে যায়, এটা সবচেয়ে বেশি ইউজ করেন। তো বাংলাদেশ তো এক ধরনের টাকা দিয়ে করা হয়, ডলার দিয়ে করা হয়, বিভিন্ন অপশনে করা হয়, সেই জিনিসটা দেখে। স্যার ভিডিও রেকর্ডিং ক্লাসগুলি কোথায় পাবো? পেয়ে যাবেন, আপনাদেরকে লিংক দিয়ে দিবে, সেই লিংকে পেয়ে যাবেন। অলরেডি দেওয়া আছে ক্লাস, এবং পরবর্তী যে ক্লাস যা হইতেছে সেটাও পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে এই লিঙ্কগুলি আপনাদের গ্রুপেই পাবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, বা আপনার যেই টিচার আছে, হয়তো অনেকে আপনার গ্রুপে পরে জয়েন করেন, তা আগের মেসেজগুলি তারা দেখতে পান না, না দেখতে পারার কারণে হয়তো এইসব কোশ্চেনগুলি আসতেছে। তো আপনাদের কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ব্যবস্থা করে দিবে, মানে আবার রিশেয়ার করে দিবে আর কি ওই গ্রুপটা। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে যাই। দেখলাম এখানে সব দেওয়া আছে, পেয়ে যাবেন। তারপর আমরা এখানে ডেট, আমাদের ডেট নিয়ে প্রচুর কাজ করতে হয়। ডেট ফাংশনের ক্ষেত্রেও আমাদের একইভাবে প্রতিটা ক্ষেত্রে এখানে একদম সিনট্যাক্স থেকে শুরু করে বাংলায় সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। রাসেল ভাই কিছু বলতেছেন? না না না, আমি কিছু বলতেছি না। তাইলে ভাইজান একটু মাইকটা একটু বন্ধ করে রাখেন না, নয়েজ আসতেছে। আচ্ছা, সিলেবাসের কথা যেটা বলতেছিলেন, সিলেবাসের কথা একটু বলি। আসলে বিষয়টা হচ্ছে কি, সিলেবাসে বাংলা করাটা একটু কষ্টসাধ্য বিষয়, কারণ যে পিডিএফ আছে পুরাটা তো মনে করেন বাংলা, আর বাংলা লেখাটা খুব কষ্টকর। আমি বাংলা এমনি কম লিখতে পারি, আপনাদের আইসিটিটা আমি করে দিছি এখানে, ঠিক আছে, বাংলায় সিলেবাসটা লিখে দিছি, আপনাদের ওখানে দেখতে পাবেন প্রতিটা সাবজেক্ট, মানে এমনি আমি বাংলা কম আর একটা লিখতে প্রশ্ন পারি। ছিল, বলেন বলেন বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন বলেন, স্যার যাবেন এই যে ভাই বলেন। আপনার কিছু প্রশ্ন আছে আমাদের বাংলা, যেটা বাংলা পাশাপাশি আপনার বাংলা পাশাপাশি স্যার ইংলিশ লেখা আছে। এখন আমরা যখন কোশ্চেনের আনসারটা দিব, ইংলিশটা কি না লিখলে চলবে নাকি দিতে হবে বাংলা পাশাপাশি? ও ওইটা, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি। ও আরেকটা জিনিস বলি, যে আপনাদের যেটা বলতেছেন না যে বাংলা সিলেবাস বাংলায় লেখার জন্য, আসলে আমি যে শীটগুলি করছি না, প্রতিটা শীটের মধ্যে কিন্তু বাংলায় লেখা আছে। এই জন্য বাংলায় যেটা লেখা আছে না, এটাই সিলেবাস। আমি সিলেবাসে যা লেখা আছে তাই কিন্তু আপনাদের এখানে লিখছি, বাংলায় রেখে দিছি। আর যেটা হচ্ছে যখন কোশ্চেনের মধ্যে আপনার যখন লিখবেন, যে কোনো একটা ভাষায় লিখবেন। আমি আপনাকে বলি, এখানে তো মোটামুটি এগুলি বাংলা, এগুলি বোঝা যাবে না। যে অন্য একটা শীট ওপেন করি, 2 নাম্বার শীট, এইবার আসেন। যেমন ইনপুট ডিভাইস, সামনে ব্রেকেটে ইনপুট ডিভাইস লেখা আছে। যেমন কিবোর্ড লেখা, এখন কিবোর্ড বাংলা লেখা হ্যাঁ, সেটাই বলতেছি, যাওয়ার সেটাই বলতেছি। যেমন ইনপুট ডিভাইস সামনে লেখা আছে, ইনপুট স্যার ডিভাইস। আবার দেখেন। আমি বলতেছি, আমারটা শেষ হোক। এই ইনপুট ডিভাইসের ভিতরে হয় বাংলায় ইনপুট ডিভাইস লিখবেন, নাহলে ইংরেজিতে ইনপুট ডিভাইস লিখবেন, দুটোটা দিবেন না। এখানে কিবোর্ড আছে, হয় বাংলায় কিবোর্ড লিখবেন, না হয় ইংলিশে কিবোর্ড লিখবেন, যে কোনো একটা লিখবেন।
এখানে যেমন অনেক সময় আপনার এই যেমন মনে করেন পেন ড্রাইভ, এটা তো আছে বুঝতেই পারতেছেন, শুধু একটা লিখবেন স্টোরেজ ডিভাইস, ইংলিশে লেখেন নাহলে বাংলায় লেখেন, একটা লিখবেন, এক ভাষায় লিখবেন, দুই ভাষায় না। আবার দেখেন আরো কিছু, যেমন ইনজেক্ট প্রিন্টার একই কথা বলা আছে, তারপর আরো জিনিস আছে ডট ম্যাট্রিক্স, এগুলি একই জিনিস, একটা ভাষায় ইউজ করেন, দুইটা ভাষায় ইউজ করবেন না। এবং পাশে যে ছবিগুলি দিছি প্রিন্টারে, এই ছবি আঁকতে যাবেন না, ছবি আপনাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে, আঁকার জন্য না। আপনাদের বোঝার জন্য ছবিগুলি দেওয়া হয়েছে, এই ছবিগুলি দেওয়া হয়েছে বোঝার জন্য। যেমন এখানে যে 3D প্রিন্টার, 3D প্রিন্টার লিখবেন, বাংলায় লেখার দরকার না, ইংলিশেই লেখেন, বাংলা ইংলিশে যে কোনো একটা ভাষায় লিখবেন। আবার দেখেন কিছু কিছু জায়গায় ফুল এব্রিভিয়েশন দেওয়া আছে, যেমন মনে করেন এই যে এখানে ডিপিআই, ডিপিআই ইকুয়াল ডিপিআই হাইফেন দিয়ে ডট পার ইঞ্চি, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। এটা টিচারকে বোঝানো আপনাদের দরকার নাই, টিচাররা জানে। হয় রেজলিউশন বাংলায় লিখবেন নাহলে ইংলিশে লিখবেন, ডিপিআই লেখেন, শুধু ডিপিআই বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, বা ডট পার ইঞ্চি লেখেন, মানে এই ডিপিআই লেখলেই হবে। আবার ভাইঙ্গা এই ডিপিআই মানে ডট পার ইঞ্চি, এটা ভাইঙ্গা লেখা দরকার নাই। আমি এরকম দিছি পরীক্ষার খাতার ভিতরে যে বোল্ড করে লেখে, যেটা বোল্ড করে দেওয়া আছে বোল্ড করে লেখে না, হাইলাইটেড। এই জন্য আমি কি করছি, পরবর্তী শীটগুলিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বোল্ড হাইলাইট আমি বন্ধ করে দিছি। আগে শীট থেকে যেগুলি কপি করে এখানে নিছি এগুলি বন্ধ করে দিছি, কারণ অনেকে বোল্ড করলো, যে বোল্ড করে লেখা থেকে সেও বোল্ড করে লেখে খাতার ভিতরে, কোনো দরকার নাই এগুলি। ইংলিশে আছে ইংলিশে দিবেন, নাহলে বাংলায় দেন, ইংলিশ বাংলা যে কোনো। এই যে পিপিএম আছে, পেজ পার মিনিট, পিপিএম দেখলে বুঝতে পারবেন না, এই জন্য পেজ পার মিনিটও ভাঙিয়ে দিছি। পিপিএম এর ফুল এব্রিভিয়েশন কি সেটা বোঝানোর জন্য। এখানে দুইটা লেখার দরকার নেই, শুধু পিপিএম লেখলে হবে, অথবা পেজ পার মিনিট লিখলে হবে, অথবা বাংলা এখানে লেখাই আছে পৃষ্ঠার সংখ্যা প্রতি মিনিটে হিসেবে পরিমাপ করা হয়, এই বাংলা এটা লেখলে হয়। ব্রেকেট না দিলে হচ্ছে, ব্রেকেটের ভিতরে ইংলিশটা না দিলেও চলবে। আর এখানে তো সার্ভিস একইভাবে এগুলি একই জিনিস। আর পুরো পরীক্ষা যদি আপনি ইংলিশে দিতে চান ইংলিশে দিতে পারেন, বাংলা দিতে চান বাংলায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা বাংলা ইংলিশ মিলিয়ে লিখতে পারেন, আপনার খুশি। কিন্তু অন্য ভাষায় দিয়েন না, এই ছবিগুলি দিতে হবে না। যেমন ওসিআর শুধু ওসিআর লেখেন, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, এগুলি লেখার দরকার নাই। ফুবলি অ্যাব্রিভিয়েশন দিবেন না, ছবিগুলি দিবেন না। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনারা সলিউশনের জন্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। এখন যেটা হচ্ছে তারপরে আমরা যেটা দেখতে পারলাম যে এই শীটগুলি, আপনারা যে শীটগুলি দেওয়া হয়েছে আপনাদের জন্য, যে ডেট, ফাংশন এবং ইফ, লুকআপ, এগুলি অবশ্যই আপনারা একটু ফলো করেন, দেখেন, নিজের জন্য কাজে লাগবে। এটা আপনাদের নিজেদের বোঝার জন্য দেওয়া হয়েছে, পরীক্ষা পাস করার জন্য দেওয়া হয়নি, নিজেরা শিক্ষিত হওয়ার জন্য দিয়েছে, নিজেরা শেখার জন্য দিছি। আর এখান থেকে আসলে শুধুমাত্র আপনার মূল ফাংশন যেটা আছে এক্সেল ফাংশন, এক্সেল ফাংশনে এখান থেকে দুই একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এর বেশি কিছু আসবে না, ভেরি শর্টে। তো আর কিন্তু আপনাদের এখানে নিজে জানার জন্য এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি আচ্ছা নেক্সট ক্লাসে আছে আমাদের কি 7 চ্যাপ্টারে প্রেজেন্টেশনের উপরে। প্রেজেন্টেশন সফটওয়্যারগুলি কি কি হইতেছে, নরমালি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন করে থাকি। আর প্রেজেন্টেশন হচ্ছে কি আমাদের যখন কোনো প্রজেক্ট সাবমিট করতে হয় বা কোনো প্রজেক্টকে প্রেজেন্ট করা হয়, বা কোনো একটা ক্লাসের জন্য হইতে পারে, কোনো তথ্য বোঝানোর জন্য, বা কোনো একটা মিটিং এর মধ্যে, তখন আমরা এই প্রেজেন্টেশন তৈরি করে থাকি। আর প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা যে এআই ইউজ করে, সবচেয়ে এআই ভালো এআই কি গামা মেবি। তো ওই দিনও কিছু একটা প্রেজেন্টেশন, তো প্রথম সেমিস্টারের পরীক্ষা মোট কতদিন লাগতে পারে? প্রথম সেমিস্টারের পরীক্ষা মোট কতদিন লাগতে পারে? সেমিস্টারের পরীক্ষা, আচ্ছা সেমিস্টার পরীক্ষা আনুমানিক মানে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। আর আপনাদের সাবজেক্ট যে কটা সাবজেক্টের পরীক্ষা হয় বেশি দিন সময় লাগে না, অল্প কয়েকদিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়, তো টেনশন করার কিছু নাই। আপনাদের সাবজেক্ট কটা সাবজেক্ট পরীক্ষা দেখেন, আপনাদের জন্য
অনেক ছাড়ের ব্যবস্থা করা হয় পরীক্ষা দেওয়ার জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থিওরি পরীক্ষা 6টার মধ্যে শেষ হয়ে যায়, 6 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আর না 6টা তো থিওরি না, একটা তো বাদ, 1 2 3 4 5টা 5 দিনে আপনাদের পরীক্ষা শেষ, এবং পরপর সিরিয়ালে 5 দিনে 5টা পরীক্ষা শেষ হয়ে যায়। গ্রাফিক্স ডিজাইন তো প্র্যাকটিক্যাল শুধু, 1টা 2টা 3টা 4টা 5টা সাবজেক্ট হবে আপনার থিওরি 5 দিনই শেষ হয়ে যায়। আর এটা মনে হয় আনুমানিক পাস মার্ক কি স্যার 40%, ইয়েস 40% হচ্ছে পাস মার্ক। এই দেখছেন, আপনারা দেখছেন এগুলি বানাইতেছিলাম। এমনি বাংলা লিখতে পারি না, বুঝছেন, অনেক কষ্ট হয় বাংলা লিখতে। স্যার কিছু প্রশ্ন দেওয়ার কথা ছিল স্যার আমাদেরকে, হুম, কিছু প্রশ্ন দেওয়ার কথা ছিল আমাদেরকে পড়ার জন্য। হ্যাঁ সমস্যা হয়ে গেছে, আপনাদের রুটিন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি ওই যে আইসিটি শীট বানাইতে গিয়ে ওখানে সময় দিতে পারি নাই। স্যার শুক্রবার দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো শনিবার হয়ে গেছে, শনিবার। আজকে ফেজ হইবেন। জি স্যার। ওই যে বললাম না, হঠাৎ আপনাদের আজকে ক্লাস হওয়ার কথা ছিল ইয়ার পাইথনের, তাই না? তারপর স্যার জি রুটিন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছে, রুটিনটা আমি দেরিতে পাইছি, তার কারণে আপনার ওইদিকে নজর না দিয়ে আর আমি এদিকে নজর দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন। ঠিক আছে, এটা দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আজকে রাতেই পেয়ে যাবেন। প্রথম জি স্যার, সেমিস্টারের থ্যাংক ইউ স্যার। পরীক্ষা কি স্যার শুক্রবার, প্রথম পরীক্ষা কি স্যার প্রথম সেমিস্টারের পরীক্ষা কি শুক্রবার বা শনিবার দিন পড়তে পারে স্যার? এখন একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা কিন্তু বোর্ড পরীক্ষা, ঠিক আছে? এই টোটালটা বোর্ডের কন্ট্রোলে থাকে। বোর্ডকে শুধুমাত্র আমাদের ইনস্টিটিউটের টিচাররা বোঝানোর চেষ্টা করে যে আপনাদের স্টুডেন্টদের প্রেফার নেওয়ার জন্য, ঠিক আছে, বুঝাইয়া তাদেরকে যতটুকু মানিয়ে নেওয়া যায়। তো নরমালি সাধারণত বোর্ড পরীক্ষাগুলি আপনার শুক্রবারে হয় না, শুক্রবার ছাড়া অন্য দিন হয়, মানে থিওরি পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের শুক্রবার দিন নেওয়ার চেষ্টা করে। তো অন্য পরীক্ষা তো আপনার পাঁচটা তো আর একদিন ইয়াতে নেওয়া হয় না, বুঝেন না, সম্ভাবনা 5 দিন তো আপনাদের শুক্রবার নিলেও তো আপনার অন্য দিন চলে আসবে। 5টা দিন 5টা সাবজেক্ট, তো 5 দিনে 5টা পরীক্ষা হয়ে যাবে, আর একটা তো শুক্রবারে বা শনিবারে ওগুলো নিয়ে নিন, ওইটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ওইভাবে পরে ম্যানেজ করে নিয়ে নেয়, ওইটা চিন্তা করে নিয়ে ব্যবস্থা হয়ে যায়। আমরা ইনস্টিটিউট থেকে হয়তো 1 সপ্তাহ সর্বোচ্চ ছুটি নিলে হয়ে যাবে, যে যারা জব করে থাকেন আর কি। আচ্ছা এবার আসি এবার আসি প্রেজেন্টেশন সফটওয়্যার বৈশিষ্ট্য। প্রেজেন্টেশন সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কি বলছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন করে থাকি আমরা। আর এই প্রেজেন্টেশন সফটওয়্যারের ভিতরে কি হচ্ছে, বৈশিষ্ট্যগুলি কি, স্লাইডের ভিত্তিতে বিন্যাস করা হয়ে থাকে। তথ্য উপস্থাপনের জন্য স্লাইড তৈরি করা যায়, যাতে প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন তথ্য রাখা যায়। দেখেন এটা স্লাইডের, আমি যদি দেখি, স্লাইড তো আমার কম্পিউটারে থাকার কথা। রিসেন্ট একটা স্লাইড নিয়ে কাজ করেছিলাম। মাইনাস সাপ্লাই মিটিং, যেমন দেখেন এই যে স্লাইড, আরে ও সরি এটা অন্য সাইডে ডিফারেন্স। যেমন মনে করেন এই যে একটা স্লাইড আছে এখানে, ঠিক আছে, এই যে একটা স্লাইড তৈরি করা হয়েছিল। তো এই স্লাইড গুলির ক্ষেত্রে কি, এগুলি প্রেজেন্টেশন যখন করা হয় তখন এটা আমার এখানে দুইটা ডিসপ্লে, এর একটা সমস্যা হয়ে যাচ্ছে, অন্য ডিসপ্লেতে প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার আমাদের জি বলেন। সেমিস্টার এক্সাম কবে হতে পারে? এক্সাম আমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে থেকে শুরু হতে পারে? এক্সাম হ্যাঁ হ্যাঁ সাধারণত হয়। এক্সাম আনুমানিক আপনার, এটা তো চলতেছে মে মাস, তাই না? জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট সেমিস্টারের। তো সময় যে খুব বেশি আছে তা হওয়ার কথা না। রেজিস্ট্রেশন তো আপনাদের শেষ হয়ে যাওয়ার পরপরই দেখা যাবে যে বলবে যে ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপ করার পরই দেখা যাবে বলো যে পরীক্ষা দেন। ব্যাপারটা এরকম চলে আসবে, ফর্ম ফিল আপ শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পরই আবার এই তাড়াহুড়োর ভিতরেই মনে করেন যে এর মধ্যে আবার মিড টার্ম পরীক্ষা হবে, মিড টার্ম হচ্ছে এর মধ্যেই হয়ে যায়, মিড টার্ম হয়ে যায়, মিড টার্মের পরপরই পরীক্ষার পরপরই আবার নতুন সেমিস্টার শুরু, নতুন সেমিস্টার, এই করতে করতে আপনার এই বছর শেষ হয়ে যাবে। আর সামনের মাসে আর মনে হয় লাস্টের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সামনের মাসের। তো এখনো এটা নিয়ে কনফার্ম কিছু জানি না,
কথা এখনো নিউজ পাইনি এই বোর্ড থেকে, বুঝছেন, আনুমানিক। তো আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে ওনারা তো সরাসরি বোর্ডের সাথে যোগাযোগ করে, ওনাদের সাথে একটু কথা বলে একটু হিংস পেতে পারেন। এখনো ওইভাবে কোনো ডিক্লারেশন আসেনি, তবে পড়াশোনা শুরু করে দেন। যে রেজিস্ট্রেশন চলে আসছে, লাস্টের দিকে চলে আসছে। স্যার পরীক্ষার সিস্টেমটা একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে যদি ক্লিয়ার করতেন। আমাদের পরীক্ষাটা কয় টাইমে হবে এটা বলুন। কয় টাইম মানে এক টাইম, মানে 5 দিনে 5টা পরীক্ষা হবে। এটা কি একসাথেই স্যার? একসাথে মানে একটা সাবজেক্ট একবার, একটা জি, সাবজেক্ট মানে একদিন। ডে বাই ডে, মানে হচ্ছে আজকে কালকে এভাবে হোক করে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আজকে যদি একটা সাবজেক্ট হয়, কালকে আরেকটা সাবজেক্ট, পরশুদিন আরেকটা সাবজেক্ট, এইভাবেই হবে। কারণ আমাদের জন্য পরীক্ষার খুব টাফ টাইমটা আমাদের কয়টা জন্য থেকে খুব কয়টা? টাফ হবে, কারণ আমরা অনেকেই হচ্ছে জব হোল্ডার, সো খুব টাফ হবে। পরীক্ষার টাইমটা কয়টা থেকে কয়টা? নরমালি তো পরীক্ষার টাইম 9টা বা 10টার দিকে শুরু হয়ে থাকে। কয় ঘন্টা? আপনাদের 3 ঘন্টা না? হ্যাঁ 3 ঘন্টা। কোন সাবজেক্ট, সব সাবজেক্ট 3 ঘন্টা হবে না, কোন সাবজেক্টে 2 ঘন্টা, আড়াই ঘন্টা। যেগুলি সাবজেক্ট একটু কম আছে, একটু কম আছে, আমি আপনাকে এদের মনে হয় দিয়েছিলাম, পরীক্ষার যে দিয়েছিলাম, কি বলে আপনাকে, রুটিন দিয়ে, রুটিন মানে কি, প্রশ্ন দিয়েছিলাম তাই না? প্রশ্নের মধ্যে দেখেন সবকিছু লেখা আছে, ওল্ড কোশ্চেন। যেমন মনে করেন কম্পিউটার ফান্ডামেন্টাল যে 60 মার্কের কোশ্চেন, এটার ক্ষেত্রে দেখেন পরীক্ষার টাইম কত, 3 ঘন্টা। 3 ঘন্টা লেখা আছে 60 মার্কের কোশ্চেনে। যদি আপনি আইসিটি তে আসেন, আইসিটি কোশ্চেনের মধ্যে দেখেন এইটার ক্ষেত্রে কি পরীক্ষা হয়েছে 2 ঘন্টা, এটা হয়েছে 30 মার্কের কোশ্চেন, এটা হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা হবে। তো প্রতিদিন 3 ঘন্টা পরীক্ষা হবে, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা। তা আবার দেখা যাচ্ছে সাধারণত পরীক্ষা 10টা থেকে শুরু হয়, কিছু কিছু সময় আবার 9টা থেকে শুরু হয়। সেটা অবশ্য বোর্ড থেকে ডিক্লেয়ার করে যে রুটিনে ওইভাবে হয়। তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার অবস্থা। তো আপনাদের কয়েকদিন, এক সপ্তাহ ছুটি নিতে পারবেন না? এটা তখন হইতেই পারে না, এটা কোনো ব্যাপার? অসুস্থ হয়ে যাবেন এক সপ্তাহ। খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, একটু কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। সাধারণত হচ্ছে যার আন্ডারে চাকরি করে সে তো পারে না যে আপনাদের 24 ঘন্টা কাজ করাবে। সেক্ষেত্রে আপনার নিজের সুবিধাটা আদায় করে নিতে হবে। তো এই পুরা বছরের ভিতরে আপনার তো এই 2টা দিন তো আপনার স্বাভাবিক নিতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার আমরা একটু পড়াশোনায় আসি। এ পর্যন্ত মোট কয়টি ক্লাস হয়েছে? ক্লাস তো গড়ে রাখা হয় নাই আপনাদের, এটা আমি আমার আজ মনে নাই। আজকে প্রথম প্রথম। জয়েন করছি তো। হ্যাঁ, আজ প্রথম জয়েন করছি। আপনি চিন্তা করেন না, আপনি প্রথম ক্লাস করলে সমস্যা নাই। এখানে রিকভারি ক্লাস রাখা হয়েছে রুটিনের মধ্যে, আপনারা লক্ষ্য করছেন, দেখতে পারতেছেন। আর আপনি এই যে শীটগুলো পাইছেন, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন, সেভাবে আপনাদেরকে আবার রিকভারি ব্যবস্থা করা হবে। অনেক জি। স্টুডেন্ট আছেন যারা পরিপূর্ণ ক্লাস পান নাই, যারা শুরু থেকে ভর্তি হয়েছেন তারা সব ক্লাস পেয়েছেন, তাদের রিকভারি ক্লাস নেওয়া হবে। আর ইউটিউবে তো আপনাদের তো ভিডিও তো পাবেনই, মানে রেকর্ডেড ক্লাস অবশ্যই পাবেন, রেকর্ডেড ক্লাস দেওয়াই আছে। আপনার কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে সেই লিংকটা দিতে পারেন। আর যদি সেখান থেকে না বুঝতে পারেন তাহলে যোগাযোগ করেন, আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এগেইন এন্ড এগেইন ক্লাস নিব, সমস্যা নেই। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি করি, এই প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমরা এখানে কি করে থাকি, এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক। একইভাবে আমাদের এমএস ওয়ার্ড এক্সেলে যেরকম দেখেছিলাম, এখানে আমাদের কি আছে, এই যে কতগুলি রিবন দেখতে পারতেছি। এই রিবনের ক্ষেত্রে দেখেন প্রথম দিকে আমাদের কি আছে, হোম রিবনের ক্ষেত্রে আমরা এখানে হোমের অপশনটা দেখতে পাই একদম শুরু থেকে, যে বেসিক যে অপশনগুলি থাকে এখানে স্লাইড যে তৈরি করার জন্য বেসিক যে অপশনগুলি যা যা প্রয়োজন তা এখানে চলে আসে। তারপর ইনসার্ট অপশনে যদি কোনো আমি ইনসার্টে যদি এখানে ইনসার্ট করতে চাই, দেন পিকচার, তারপরে স্ক্রিনশট, ফটো, শেপিং, বিভিন্ন জিনিস যে প্রয়োজন হয় স্লাইড তৈরি করার জন্য সব এখানে চলে আসতেছে একের পর এক। একইভাবে এই যেখানে এখানে আমরা থিম চয়েস করতে পারি, কোন থিমের উপরে আমি কাজটা করব। যে থিমে ক্লিক করব ওই থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে তো থিম নিতে পারি। তারপর ট্রানজেকশন মানে হচ্ছে কি, যেমন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আগে, তাইলে আমি বুঝতে পারবো ট্রানজেকশনটা আসলে কি হইতেছে। দিস ডিভাইস থেকে নিয়ে নিই যে কোনো একটা ছবি,
কোনো ছবি আসতেছে না কেন? এখানে ছবি নাই। তাও নাই। কি মরা কম্পিউটার, একটা ছবিও রাখি নাই। আচ্ছা, মনে করি এই ছবিটাই, ওরকম ছবি নাই। আচ্ছা, এখানে যে ছবিটা আছে, এই ছবিটার উপরে আমি কি করতে চাচ্ছি, একটা কিছু ট্রানজেকশন করতে চাচ্ছি। ট্রানজেকশন মানে কি যেন হুইপ, হুইপ দিলে কি হয়েছে, এই যে। আর এই হুইপটা কিছুর উপরে দিয়েছি, আমি পুরো পেজের উপর হুইপ হয়ে গেছে। হুইপটা যদি শুধুমাত্র আমি যদি আবার দেখেন যদি এরকম দিই, তাহলে কি হতেছে, এই পেজটা লোড করার সময় এটা চলে আসতেছে। এখান থেকে আমি যে কোনো ধরনের চয়েস করে নিতে পারি, যেরকম চাই ওইরকম আসবে। এটা হচ্ছে ট্রানজেকশন, কিভাবে সেটা আমার সামনে শো করতেছে সেই জিনিসটা। এই জিনিসটা পুরো পেজ জুড়ে হইতে পারে, বা নির্দিষ্ট কোনো লেখা অথবা নির্দিষ্ট কোনো, যেমন আমি একটা জিনিস লিখতেছি, এলোমেলো কিছু লিখলাম, যদি এলোমেলো লেখা দিয়ে দেখানো ঠিক না, যেটা দিব এটার মধ্যে হয়ে যাবে অ্যানিমেশন। অ্যানিমেশনের ক্ষেত্রে যদি আমি অ্যানিমেশন দিতে চাই, আচ্ছা এইখানে ট্রানজিশনটা বাদ দিয়ে দিই, নাম দিয়ে দিই। এখানে অ্যানিমেশন দিতে পারি আমরা, শুধু এই যে ডকুমেন্টের উপরে অ্যানিমেশন দিলাম, ডকুমেন্ট অ্যানিমেটেড হইলো। যদি এরকম করতে চাই, আমরা যেরকম দিতে পারি সে ওইরকম আসবে। এই জিনিসগুলি দেওয়ার জন্য সাধারণত এটা হচ্ছে অ্যানিমেশন। একইভাবে স্লাইড শোর ক্ষেত্রে আমরা কিভাবে স্লাইড শো করে দেখতে পারি যে এটা কিরকম আউটপুট হবে। এখন আমি এইটা বন্ধ করে দিয়ে আমি একটা, যেটা ওই সময় বাহির করেছিলাম, যে আমাদের এক্সিস্টিং একটা প্রেজেন্টেশন বাহির করেছিলাম, আচ্ছা এইখানে একটা প্রেজেন্টেশন ছিল। এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি আমি এরকম করতাম, যেমন ধরেন অ্যানিমেশন দিলাম এটাতে, এইটা কিভাবে আসতেছে, এই যে এভাবে আসতেছে। তারপর 2 নম্বরে দিলাম, এটা একইভাবে আসলো, বাউন্স করে আসতেছে। এটাও দিলাম, বাউন্স করে আসতেছে। এটাও দিলাম, বাউন্স করে আসতেছে। আবার এগুলির সাথে কি করা যায়, ভিডিও অ্যাড করা যায়, ছবি ইউজ করা যায়, প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা সাউন্ড অ্যাড করা যায়। তা আপনি দেখবেন এগুলির ক্ষেত্রে নরমালি জাস্ট বলতেছি, নিজেরা যদি প্র্যাকটিস করেন সবচেয়ে ভালো হয়, যে আমি আপার লেভেলে আপনাদের দেখাইতে পারি। এখানে দেখেন 1 2 3 4 5 এই সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স আমাদের মতো চেঞ্জ করে দেওয়া যায়। যখন এটাকে সম্পূর্ণ স্লাইডটাকে ওপেন করা হয়, যেমন স্লাইডটা আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এই যে কি হইলো ব্যাপারটা, ডিসপ্লে সেটিং এ যাই একটু, এই পাশেরটা ওই পাশে চলে আসছে, দাঁড়ান। এখন ঠিক আছে, আমার 2টা মনিটর নিয়ে কাজ করি, তো এই জন্য এই ব্যাপারটা এরকম হয়ে গেছিল। তো এখন হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডে আছে। এখন দেখেন যখন আমি একটা প্রেস করি, এই যে একটা আসতেছে, তখন এই সম্পর্কে কি হচ্ছে, ওয়েবসাইট মডারাইজেশন এন্ড গভর্নমেন্ট টেমপ্লেট, এটা সম্পর্কে আমি কথা বললাম। সেকেন্ডলি আমি কথা বললাম জার্নাল সিস্টেম এন্ড ওনারশিপ এন্ড টেমপ্লেট চয়েস। এভাবে আরেকটাতে ক্লিক করলাম, আবার আরেকটা চলে আসলো। এটা হচ্ছে অ্যানিমেশন ভাবে আমাদের একটা একটা করে বলতেছি, একটা একটা করে আমাদের সামনে উপস্থাপন হইতেছে, আমরা দেখাচ্ছি এটা ট্রানজিশন। এগুলো হচ্ছে এটা অ্যানিমেশন ভাবে আসতেছে, এরপর আমার সেকেন্ড পেজে চলে আসতেছে। আবার চাইলে আমরা কি প্রতিটা জিনিস আমরা এভাবে তৈরি করে দিতে পারতাম। এখন দেখেন এই যে আমাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করা আছে, এটাতে প্রথম থেকে যদি আমরা যদি চিন্তা করতাম যে এটা কি করতে পারি, এই ডিজাইনের ক্ষেত্রে আমি চাইতেছি এই থিমটা ইউজ করব, যে থিমটা সেই থিমটা চয়েস হচ্ছে না, এই থিমটা করতে পারতাম, তাহলে প্রতিটা পেজে ওই থিম চলে আসতো। যদি আমরা চাইতাম এই থিমটা হয়তো, তাহলে প্রতিটা পেজে আমার ওই থিম হয়ে যেত। এখন এটা এলোমেলো হয়ে যাবে, কারণ একটা দিয়ে সাজানো তৈরি করা আছে নিজের মতো করে কাস্টমাইজ, এটাতে কোনো থিম ইউজ করা হয় নাই। আর তারপর আমরা যে ট্রানজিশন ইউজ করতে পারি, বিভিন্ন একটা থিম ধরে আমরা কাজ করতে পারি। এগুলি হয় বিভিন্ন ধরনের কোনো মিটিং বা প্রেজেন্টেশন উপস্থাপন করার সময় সাধারণত এই
প্রেজেন্টেশন সফটওয়্যারটা ইউজ করা হয়ে থাকে। তারপর এই পেজকে আমরা বিভিন্ন প্রিন্ট দিতে পারি, মেল করে পাঠাতে পারি, যে প্রিন্ট দিলে প্রিন্ট একইভাবে প্রিন্ট অপশন এখানে চলে আসে, প্রিন্ট করতে পারি। আমরা ফুল পেজ দিতে পারি, আর এক পেজে দুইটা নিতে পারি, সেটা আমরা যদি পড়ার জন্য লেখার জন্য বোথ সাইড বিভিন্ন ভাই একটা হয়তো অনেকগুলি মাল্টিপল স্লাইডও রাখতে পারি আমাদের মতো করে। যেমন এক্সেল এর ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে, এমএস ওয়ার্ড এর ক্ষেত্রে একই পেজে অনেকগুলি প্রিন্ট সাধারণত আমরা দিই না, এক পেজে একটা প্রিন্ট দিই, কিন্তু স্লাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক পেজে মাল্টিপল পেজও প্রিন্ট দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার দেখে যে এই একটা স্লাইডের ক্ষেত্রে আমরা কি ওটার বৈশিষ্ট্য কি, স্লাইড ভিত্তিক বিন্যাস। এটা প্রতিটা স্লাইড বাই স্লাইড দেখে বিন্যাস করা হয়ে থাকে। তথ্য উপস্থাপনের জন্য স্লাইড তৈরি করা যায় যাতে প্রতিটি স্লাইড ভিন্ন ভিন্ন তথ্য রাখা যায়। প্রতিটা স্লাইডে কি আলাদা আলাদা তথ্য রাখা হয়। প্রথম সাধারণত উপস্থাপন থেকে শুরু করে বর্ণনা থেকে ধীরে ধীরে প্রতিটা স্লাইডে আলাদা আলাদা তথ্য রাখা হয়, টেক্সট এবং চিত্রযুক্ত সুবিধা। যদি আমরা প্রতিটা স্লাইডে এবং টেক্সট এবং ছবি যদি রাখি, কি সহজে উপস্থাপন করা যায়, আগ্রহ করা যায়। এবং যখন আমরা ফিনান্সিয়াল কোনো কিছু দিব বা খেলাধুলার কোনো চার্ট দিতে যাব, যে তখন কি হয়, বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করে দেওয়া হয়, পাই চার্ট তৈরি করে দেওয়া হয়। পাই চার্ট তো বুঝতে পারি আমরা একটা বৃত্তের মাধ্যমে যে চার্টটা উল্লেখ করা হয় পার্সেন্টেজ আকারে, সেটাকে বলতেছে পাই চার্ট। পাই চার্ট বা গ্রাফ, অডিও ভিডিও যুক্ত করা স্লাইড তৈরি করে। অ্যানিমেশন ও ট্রানজিশন, বিভিন্ন ধরনের ট্রানজিশন, ওই যে ট্রানজিশন আমরা দেখেছিলাম, সেই ট্রানজিশন বা অ্যানিমেশন দিয়ে স্লাইডকে আরো কি ইন্টারেক্টিভ করা হয়। বিভিন্ন ধরনের পয়েন্ট টু পয়েন্ট, যখন এই যে ইন্টারেক্টিভ, যখন দেখলাম যে একটাতে ক্লিক করলাম একটা লেখা আমার সামনে চলে আসলো, আবার ক্লিক করলাম ওই লেখাটা সম্পর্কে আইডেন্টিটার সময় বর্ণনা করার পর আরেকটা নিয়ে আসবো, তখন ক্লিক করলে আরেকটা চলে আসলো। তো অথবা টাইম দিয়েও বলা যায় যে একটু পরে চলে আসবে। এগুলি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়। ওইগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন একের পর এক। তো এগুলো দিয়ে আরো স্লাইডটা ইন্টারেক্টিভ হয়, আর একটু সাউন্ড দেয়, অনেক সময় সাউন্ড দিলে ইন্টারেক্টিভ হয়। ডিজাইন টেমপ্লেট, পূর্ব নির্ধারিত ডিজাইন ও থিম ব্যবহার করে দ্রুত আকর্ষণীয় স্লাইড তৈরি করা যায়। এখানে কিছু বিভিন্ন ধরনের পূর্বে যে নির্ধারিত টেমপ্লেট দেওয়া থাকে, যে টেমপ্লেটগুলো আমরা দেখেছিলাম। আর লাইভ প্রেজেন্টেশন মোড, উপস্থাপকের মোডে স্লাইড শো চালিয়ে সরাসরি শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়। নোট যুক্ত করার সুবিধা, প্রতিটি স্লাইডের জন্য উপস্থাপক নিজের পড়ার জন্য নোট যুক্ত করতে পারেন, যা দর্শক দেখতে পান না। আপনারা চাইলে ওর সাথে নোট যুক্ত করা যায়, সেটা হচ্ছে কি দর্শক দেখতে পাবে না। এটা করতে, এটা কখন প্রয়োজন হয়, যখন আমাদের দুইটা ডিসপ্লে থাকে, একটা ডিসপ্লেতে আমাদের নোট সবকিছু থাকবে এবং অন্যটা ডিসপ্লেতে প্রেজেন্টেশন থাকে, তখন এই সাইড থেকে দেখে দেখে ওই সাইডে বলা যায়, শুধু কারণ ইউজাররা কি প্রেজেন্টেশনটা দেখতে পায়, যাদের উদ্দেশ্যে আমরা প্রেজেন্ট করা হয়। টিভিতে যে খবর পড়ে স্যার এভাবে নাকি? টিভিতে যে খবর পড়ে, টিভির খবর স্টাইলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। যে সামনে দিকে যে ক্যামেরা থাকে, ক্যামেরার পাশে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে দেখতে পারে, এবং তার সামনেও আরেকটা শীট থাকে টেবিলের উপরে, সেখান থেকেও দেখতে পারে, ঠিক আছে। আর এখন তো আধুনিক, তো দেখানোর কোনো ওয়ের অভাব নাই, আধুনিক সিস্টেমে দেখানোর কোনো অভাব নাই, ঠিক আছে। তো আগে ছিল একরকম, এখন অন্যরকম হয়েছে। এখন তো সরাসরি দেখে দেখে বলা যায়, এখন সিস্টেমই আলাদা, উপস্থাপনের সিস্টেমটা আলাদা। যখন আগে আমরা বিটিভিতে খবর দেখতাম, তখন অন্য কোনো প্রাইভেট চ্যানেল বা বাংলাদেশে ছিল না, সে ছোটবেলার কথা বলতেছি, তখন ছিল সংবাদ ছিল বোরিং। যখন 21শে টেলিভিশন আসলো, তখন সংবাদকে নিয়ে আসলো অন্য মাত্রায়, বিনোদনের মাত্রায়। এখন তো বাংলাদেশের সংবাদের উপস্থাপনা এবং বিশ্বের উপস্থাপনার সিস্টেম একটু অন্যরকম হয়ে গেছে, বিনোদনের মাত্রায় নিয়ে আসছে, এই সংবাদটাকেও একটা বিনোদনের লেভেলে নিয়ে আসছে। তো এখন উপস্থাপনা অনেক সুন্দর, ইন্টারেক্টিভ হয়। আগে ছিল রোবটের মধ্যে, একদম রোবোটিক স্টাইলে কথা বলতো, এখন আরো ফ্রি অ্যান্ড ফ্রাঙ্ক এবং সুন্দরভাবে খবরের সাথে করে তার এক্সপ্রেশন সেখানে নিয়ে আসে। তো এই জন্য আরো বেশি সুন্দর হয়েছে। তো এখন এই ক্ষেত্রে অনেক ভাবে আসে। আগে দেখা যেত কিরকম, যে ক্যামেরার পাশে একটা উপরে বা নিচে সাইডে লেখাগুলো প্রদর্শন করতো, ওইটা দেখে দেখে তারা পড়তো। স্যার আরেকটা কোশ্চেন আগে করা দরকার ছিল, যে প্রেজেন্টেশন সফটওয়্যার, এটা সফটওয়্যারের নাম কি প্রেজেন্টেশন সফটওয়্যার, নাকি ওই যে এক্সেল এর মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো অন্য কোনো নাম আছে এটার? হ্যাঁ, এই যে বললাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার, এই যে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট বলতেছি কারণ মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করছে, যেমন ওয়ার্ড যেটা বলতেছি, এটাকে কি বলে, এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে একই জিনিস, পাওয়ার পয়েন্ট। বুঝছি স্যার, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এগুলোকে বলছি প্রেজেন্টেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড কে বলতেছি কি টেক্সট এডিটর, আর মাইক্রোসফট এক্সেল কে বলা হয় কি স্প্রেডশিট অ্যানালাইসিস। তো
লাইভ প্রেজেন্টেশন, তার মধ্যে সহজ সম্পাদন ও রিঅ্যারেঞ্জমেন্ট, সহজে স্লাইডে লেখা, ছবি ও অন্যান্য উপাদানগুলি সহজে স্থানান্তর করা যায়। সহযোগিতামূলক কাজের সুবিধা, অনলাইনে সফটওয়্যার গুলির মাধ্যমে একাধিক ব্যক্তি একসাথে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, যেমন গুগল স্লাইড। ঠিক আছে, এই প্রেজেন্টেশন সফটওয়্যারের জন্য গুগল স্লাইডও একটা আছে, যে স্লাইডটা একসাথে অনেকে মিলে একটা স্লাইড তৈরি করা যায়। যেমন মনে করেন আপনি একটা স্লাইড প্রেজেন্টেশন, মানে একটা সফটওয়্যার, একটা প্রতিষ্ঠানে মনে করেন সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, নেটওয়ার্ক আছে। তো এখন একটা স্লাইড আপনি তৈরি করলেন, আপনি তো সফটওয়্যার সম্পর্কে ভালো জানেন, আপনি তো নেটওয়ার্ক সম্পর্কে অত ভালো জানেন না, হয়তো জানেন কিন্তু এক্সপার্ট না, কিন্তু আপনি সফটওয়্যার এক্সপার্ট। আরেকজন দেখা গেল সে নেটওয়ার্ক এক্সপার্ট, সে নেটওয়ার্ক পার্টটা করলো। আরেকজন হার্ডওয়্যার এক্সপার্ট, সে হার্ডওয়্যার সব পার্টটা দিল। আরেকজন হচ্ছে ডিজাইনে এক্সপার্ট, সে প্রত্যেকটা পার্টকে আবার অ্যানালাইসিস করে দেখলো ডিজাইন সেটটা কিরকম হয়, সুন্দর হয়েছে কিনা, ওই পার্টটা সে দেখলো। তো এখন আরেকজন থাকতে পারে অ্যাডমিন, সে অ্যাডমিন দেখলো যে সে কথার, ভাষার, ল্যাঙ্গুয়েজ ইউজ, প্রভাব সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সে সাহিত্যে খুব এক্সপার্ট। তো সে ভাষার চয়নটা দেখলো যে ঠিক আছে কিনা। এই যেটা দেখার জন্য তখন কি অনলাইন বেস যখন আপনি গুগল স্লাইডে করবেন, তখন সবাই এটাকে দেখতে পারবে, দেখে দেখে সে কাজটা সম্পন্ন করতে পারবে। ফাইল এক্সপোর্ট ও শেয়ারিং, প্রেজেন্টেশন ফাইলকে পিডিএফ, পিপিটি বা ভিডিও আকারে সংরক্ষণ ও অন্যদের মাঝে শেয়ার করা যায়। আপনার এই প্রেজেন্টেশন ফাইলটাকে আপনি যখন প্রিন্ট দিবেন, প্রিন্ট দিলে প্রিন্টারে হার্ড আকারে, যেমন হার্ড মানে কি বলে পেপারে যেমন প্রিন্ট করতে পারবেন, আবার এটাকে কি করা যায়, পিডিএফ ফাইল আকারে প্রিন্ট করা যায়, মানে পিডিএফ ফাইল আকারে বানিয়ে রাখা যায়। আবার এটাকে ভিডিও ফাইল আকারে কনভার্ট করা যায়, পুরো স্লাইডটাকে ভিডিও আকারে কনভার্ট করে ভিডিও তৈরি করে রাখা যায়। তো এবং এটাকে শেয়ার করে দেওয়া যায়। এবং পিপিটি মানে কি, প্রেজেন্টেশন ফাইল আকারে সেটাকে আপনি শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারেক্টিভ উপাদানে যোগ করার সুবিধা, হাইপারলিংক, বোতাম মানে বাটন, বাংলায় বোতাম, বাটন বা কুইজ যোগ করে প্রেজেন্টেশনকে আরো আকর্ষণীয় ইন্টারেক্টিভ করা যায়। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের কুইজ এই ধরনের অ্যাড করে এটাকে আরো ইন্টারেক্টিভ, যত মনে করেন যে যাদের কাছে প্রেজেন্ট করবেন তাদের অংশগ্রহণ যখন এটাতে বাড়ানো যাবে, তখন এটাকে আরো ইন্টারেক্টিভ বা আকর্ষণীয় হয়। ডিজিটাল কন্টেন্ট, শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট বা শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্ট। এখন এই ডিজিটাল কন্টেন্ট মানে আমরা কি বুঝি, যে আমাদের ডিজিটাল কন্টেন্ট থাকতে পারে, টেক্সট হতে পারে, ছবি হতে পারে, অডিও হতে পারে, ভিডিও, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট। এই ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে, এই যে ডিজিটাল কন্টেন্ট বলতে বোঝায় এমন সকল তথ্য বা উপকরণ যা ডিজিটাল ফরম্যাটে তৈরি, সংরক্ষিত, বিতরণ করা যায় এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ব্যবহৃত হয়। যেমন আমার যে পিডিএফ ফরম্যাটটা থেকে থাকে, বা এই যে এক্সেল ফাইল, এমএস ওয়ার্ড, এটা কি ডিজিটাল ফরম্যাটে থাকতেছে, বা প্রেজেন্টেশন অথবা ভিডিও, অডিও, টেক্সট যেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারি। আপনাকে আমি হোয়াটসঅ্যাপ পাঠালাম, হোয়াটসঅ্যাপ বা কম্পিউটার দেখবেন, একটা ছবি দিলে পাঠিয়ে দিলাম, একটা ভিডিও করে পাঠালাম, এগুলো কি ডিজিটাল কন্টেন্ট। এই যে ইলেকট্রনিক ভাবে তৈরি ব্যবহার করা যায়, এটা কম্পিউটার দিয়ে তৈরি করা হয়ে থাকে, কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদি ডিভাইসে দেখাও শোনা যায়, সহজে কপি, শেয়ার, সম্পাদন করা যায়, ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে